শুরু হচ্ছে আজকের গল্প আয়না, কলমে মাধবী ভট্টাচার্য। চিরকাল ভাড়া বাড়ির স্যাঁতস্যাঁতে ঘরের কোণে থাকতে অভ্যস্ত। হঠাৎ করে বিশাল এই বাড়িটাতে এসে তাই হকচকিয়ে গেছি কেমন। বাড়িটা পুরানো, কিন্তু জীর্ণ নয়। বিশাল বিশাল ঘর, বারান্দা, ছাদ, খিলান, সিঁড়ি পুরনো দিনের আভিজাত্য আর সমৃদ্ধির সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে। এত বড় একটা বাড়ি, কিন্তু লোক মোটে ৩ জন। সুজয়, আমি আর সুজয়ের নিঃসন্তান বিধবা পিসিমা। সুজয়ের বাবা মা বহু আগেই মারা গেছেন। আত্মীয় স্বজনদের মধ্যেও তেমন কেউ বেঁচে নেই। বাড়ির দক্ষিণ দিকের ৩টে বড় বড় ঘর আমরা ব্যবহার করি। বাকি ঘরগুলো তালাবন্ধ অবস্থাতে পড়ে আছে কতকাল কে জানে। অবসর সময়ে তালাবন্ধ ঘরগুলোর সামনে এসে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখার চেষ্টা করি। কৌতূহল আমার বরাবরই বেশি। বন্ধ ঘরগুলোর পেছনের রহস্য ভেদ করার চেষ্টায় ছটফট করি। পিসিমার কাছে বহুবার জানতে চেয়েছি তালাগুলোর চাবি কোথায় আছে। তিনি ক্ষণক্ষণে গলায় বলেছেন, নতুন বউ নতুন বউয়ের মতো থাকো, কদিনেই এত কৌতূহল কিসের। ধমক খেয়ে চুপ করে গেছি, কিন্তু কৌতূহল যায়নি। বিশাল এই বাড়িটায় একসময় নিশ্চয়ই বহু মানুষের বসবাস ছিল। তালাবন্ধ ঘরগুলো তখন গমগম করত মানুষের আনাগোনায়। কত মানুষ, তাদের কত রকম গল্প, কত ঘটনা, কত রহস্য বন্দী হয়ে আছে ঘরগুলোর ৪ দেওয়ালের মধ্যে। ভাবতেই রোমাঞ্চ হয়, গা ছমছমও করে। সেদিন রাতে সুজয়ের গা ঘেঁষে শুয়ে বললাম, বলছি বন্ধ ঘরগুলোর চাবি নেই? কি করবে চাবি দিয়ে? সুজয় বিরক্ত। বারে, এবাড়ির বউ হয়ে এসেছি, সবকিছু জানার দেখার অধিকার নেই? এই ঘরগুলোতে যারা থাকতো তারা প্রায় সবাই এখন মৃত। তাদেরই স্মৃতি জড়িয়ে আছে ঘরগুলোতে, দেখে কি করবে? আমি দেখব, জেদের গলায় বললাম। পরদিন সুজয় অফিসে বেরিয়ে যাওয়ার আগে পিসিমাকে বলে গেল আমাকে যেন ঘরগুলো ঘুরিয়ে দেখান। আমি নাকি ওর কানের পোকা নাড়িয়ে দিচ্ছি, রাতের ঘুম নষ্ট করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। ঘরগুলো দেখার লোভে অপবাদগুলো নীরবে সহ্য করে নিলাম। সুজয় বেরিয়ে যেতে বিরক্তি মুখে চাবির গোছা হাতে ঝুলিয়ে পিসিমা আমাকে ঘরগুলো দেখাতে গেলেন। বাড়িটা সুজয়ের দাদু আর তার ভাইয়েরা মিলে তৈরি করেছিলেন। বোনেদের বিয়ে হয়ে যাওয়ার পর ৬ ভাইয়ের পরিবার ছড়িয়ে ছিটিয়ে গোটা বাড়ি দখল করেছিল। আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীর ভিড়ে সারাক্ষণ গমগম করত ঘরগুলো। ধীরে ধীরে অবস্থা পরতির দিকে এলো। বাড়ির লোকেরা চলে গেলেন বিভিন্ন জায়গায়, মারাও গেলেন অনেকে। এ বাড়িতে বাতি দেখানোর জন্য টিকে রইলেন শুধু সুজয়ের বাবা আর মা। তারাও চলে গেলেন বড্ড তাড়াতাড়ি। এত বড় বাড়ি এখন খা খা করে লোকের অভাবে। বুকটা কেমন করছিল আমার। পিসিমা, এ ঘরটা তো দেখাওনি। একটা তালাবন্ধ ঘরের দিকে আঙুল দিয়ে ইশারা করলাম। পিসিমা হয়তো ঘরটা দেখাতে ভুলে গেছেন, কিন্তু তিনি এক নজর ঘরটার দিকে তাকিয়ে বলেন, ওটাতে কিছু নেই, স্টোর রুম ছিল এক সময়, ভাঙা আসবাবপত্র, বাতিল জিনিসের ভিড়, ধুলোবালি ভর্তি। তবু দেখি না একটু পিসিমা, আমি নাছোড়। না না, কোনো দরকার নেই। পিসিমার বজ্র গম্ভীর গলা। চুপ করে গেলাম, কিন্তু কৌতূহল বেড়ে গেল আরো। এ ঘরে কি আছে দেখতেই হবে। কিছুদিন তককে তককে থাকতে থাকতে এক দুপুরে পিসিমা ঘুমিয়ে পড়তে চুপি চুপি চাবির গোছাটা নিয়ে এসে বন্ধ দরজাটা খুলে নিয়েছি। কদিনের অনুসন্ধানে জেনে গেছিলাম পিসিমা চাবির গোছা কোথায় রাখেন। হাতিয়ে নিতে অসুবিধে হয়নি। ঘরটা খুলতে একটা ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে উঠল। কতদিন দরজাটা খোলা হয়নি কে জানে, কিন্তু পিসিমা যেমন বলেছিলেন ভাঙাচোরা আসবাবপত্র আর বাতিল জিনিসে ভর্তি, কার্যত দেখা গেল সেরকম কিছুই নয়। দেওয়াল ঘেঁষে একটা খাট, আলমারি, আলনা আর একটা ড্রেসিং টেবিল ছোট্ট ঘরটায় সাজিয়ে রাখা। পুরো ধুলো জমে রয়েছে সব কিছুর ওপর। পিসিমা আমায় মিথ্যে কেন বললেন বুঝলুম না। এটা তো স্টোর রুম নয়,
এই ঘরটারও তো কোনো দখলদার ছিল বোঝাই যাচ্ছে। মুগ্ধ হয়ে গেলাম ড্রেসিং টেবিলটা দেখে। কি সুন্দর কাজ করা মেহগনি কাঠের ড্রেসিং টেবিল, অনেকগুলো দেরাজ রয়েছে পরপর। উপরে অনেকটা পান পাতার আকৃতির সুন্দর কারুকাজ করা ফ্রেমের মধ্যে আয়না বসানো। এত সুন্দর কাঠের কাজ। মুগ্ধ হয়ে দেখছিলাম এই বন্ধ ঘরে কি করছে এটা। কার ছিল এই ড্রেসিং টেবিলটা? একসময় দরজা বন্ধ করে বেরোতে যেতে টের পেলাম কে যেন দীর্ঘশ্বাস ফেলল ঘরের ভেতর। চমকে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই তো, মনের ভুল। কিন্তু স্পষ্ট শুনলাম যে গায়ে কাটা দিয়ে উঠল। এই ঘরটা যার ছিল সে কি এখনো ছাড়তে পারেনি ঘরের মায়া? রাতে সুজয়কে সব খুলে বললাম। জোর বায়না ধরলাম আয়নাটা আমার চাই। সুজয় প্রথমটায় সব শুনে খুব রাগারাগি করল। পিসিমা বারণ করার পরেও তুমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে ঢুকেছ? জন্মের পর থেকে ঘরটা বন্ধ অবস্থায় দেখে আসছি, কখনো কোনো প্রশ্ন করিনি। এটা কি করলে তুমি? তোমার কৌতূহল কম, কিন্তু আমার তো সেরকম নয়। আত্মপক্ষ সমর্থনে বলেছি। অতিরিক্ত কৌতূহল কিন্তু বিপদও ডেকে আনে। কিসের বিপদ? ঘরটা বন্ধ অবস্থাতে কেন রাখা হয়েছে সেটাই বুঝতে পারছি না। অত সুন্দর আয়নাটা ওই বন্ধ ঘরে পচবে কেন? এত সুন্দর একটা অ্যান্টিক জিনিস এতদিন ঘরটা কেউ খোলেনি, আর তুমি আয়নাটা চাইছো? পিসিমা জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে। কেন খোলেনি কেন কেউ ঘরটা? নিষেধ ছিল। কিসের নিষেধ? জানি না। আচ্ছা, তুমি ওই তালাটা খুললে কি করে? এতদিনের জং ধরা তালা চাবি দিয়ে খুলল? সুজা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, একটা চাবি দিয়ে মোচড় দিতে খুলে গেল তো। আশ্চর্য। আশ্চর্যের কি আছে? এখন বলো আয়নাটা এনে দেবে কিনা? না, নিষেধ অমান্য করার সাহস আমার নেই, সুজয় থমথমে মুখে বলল। কিন্তু আমি নাছর বান্দা ঘ্যান ঘ্যান করতেই থাকলাম। সুজয় একসময় বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, পিসিমার সঙ্গে কথা বলে দেখব। এক ছুটির দিনে সুজয় কথাটা পারতে পিসিমা থমথমে গলায় আমায় বললেন, তুমি না বলে ওই ঘরে ঢুকেছ, মস্ত ভুল করেছ। আয়নাটা কেন, ও ঘরের কোনো জিনিসেই হাত লাগানো যাবে না। কিন্তু কেন? নিশ্চয়ই কোনো কুসংস্কার হবে। পিসিমা রাগত দৃষ্টিতে তাকালেন। আমি নাছর। ঘরটা না হয় আর খুলব না, কিন্তু আয়নাটা নিয়ে আসি পিসিমা। যা খুশি করো, আমি জানি না। রাগ করে উঠে গেলেন পিসিমা। শেষ পর্যন্ত সুজয় টেনে টেনে নিয়ে এসেছে আয়নাটা। ধুলো টুলো ঝেড়ে মোছামুছি করে চকচকে করে তুলেছে জিনিসটা। রূপ যেন আরো খুলে গেছে আয়নাটার। বারবার মুগ্ধ হয়ে তাকাচ্ছি। সত্যি তুমি পাগল আছো, এত জোরাজুরি না করলেই পারতে, সুজয় বলেছে। কথা বাড়ালাম না, কাজ হাসিল তো হয়েই গেছে। অথচ জানতাম না কি বিভীষিকা অপেক্ষা করে আছে। কিছুদিন নির্বিঘ্নেই কাটল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। রাত তখন কটা কে জানে। ঝোড়ো হাওয়া বইছে বাইরে। তাড়াতাড়ি উঠে বসেছি জানালাগুলো বন্ধ করতে। তখনই দেখতে পেলাম অপ্রাকৃতিক এক দৃশ্য। একটা মেয়ে আয়নাটার সামনে ঝুঁকে পড়ে এদেরাজ সেদেরাজ হাতড়ে চলেছে। মেয়েটার অনভ্যস্ত হাতে পড়া শাড়ির আঁচল লুটোচ্ছে মেঝেতে। খোলা চুলের রাশি উড়ছে হাওয়ায়। আমার দিকে পিছন ফিরে কি যেন খুঁজেই চলেছে সে। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে আমার শরীর অসাড়, চোখের পাতা পড়ছে না, হাত পা ঠান্ডা। হঠাৎ ঘুরে দাঁড়ালো সে, সোজাসুজি আমার দিকে তাকিয়ে মিষ্টি সুরে গলায় বলল, আমার চিরুনিটা দেখেছ গো? খুঁজেই পাচ্ছি না। জানালার বাইরে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। তারই আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটার
ফ্যাকাশে চেহারা, স্থির খোলা চোখ, পলকহীন শূন্য দৃষ্টিতে মরা মানুষের অভিব্যক্তি। গলা চিরে চিৎকার বেরিয়ে এলো। সুজয় ধর্মর করে উঠে বসেছে। কাঁপতে কাঁপতে বললাম, ওই যে মেয়েটা আয়নার সামনে। কোথায়? কেউ তো নেই। অবাক হয়ে দেখলাম সত্যি কেউ নেই। আয়নাটা ঢেকে রেখেছিলাম একটা কাপড় দিয়ে, সেটাই হাওয়ায় উঠছে। এটা দেখে ভয় পেয়ে গেলাম। আমি তো এত ভীতু নই। লজ্জা পেয়ে বললাম, ভুল দেখেছি, ঘুমের ঘোরে ছিলাম তো। দিনের আলোতে রাতের বিভীষিকার কথা আর মনেই রইল না। মনের ভুল বলে উড়িয়ে দিলাম সবটা। দুদিন নির্বিঘ্নেই কাটল। দুদিন পরে এক রাতে সুজয় মাছ নিয়ে ফিরল। ভেবেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব, কিন্তু সুজয় আবদার জুড়ল মাছ ভাজা খাবে। গ্রামে বিদ্যুতের আলো আছে, কিন্তু ভোল্টেজ নেই। টিমটিম করে বাল্ব জ্বলছে। চারিদিক নির্জন। মাঝে মাঝে শুধু কুকুরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। নির্জন ছায়া ছায়া অন্ধকার রান্নাঘরে আমি একা। খোলা জানালার বাইরে ঝোপসি গাছগুলো অন্ধকারকে যেন আরো গাঢ় করে তুলছে। মাছটা তেলে ছেড়েছি সবে। শুনতে পেলাম একটা করুণ গলা, আমাকে এক টুকরো দেবে গো, কেউ আমাকে মাছ খেতে দেয় না গো। আওয়াজটা রান্নাঘরের খোলা জানালার বাইরে থেকে এসেছে। উকি দেওয়ার সাহস হলো না। এত স্পষ্ট পরিষ্কার শুনেছি, মনের ভুল হতেই পারে না। ভয়ে বুক ধরাস ধরাস করছে। দৌড়ে বেরোলাম রান্নাঘর থেকে। একা একা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না কিছুতেই। সুজয় ঘরে শুয়েছিল, ওকে টেনে তুললাম। তুমি আমার সঙ্গে রান্নাঘরে চলো। কেন? বিরক্ত হয়ে বলল সুজয়। পিসিমার দুধটা গরম করতে ভুলে গেছি, এদিকে মাছটাও তেলে ছেড়ে দিয়েছি। তুমি একটু মাছটা দেখো যেন পুড়ে না যায়, আমি ওদিকে দুধ গরম করে ফেলি। মিথ্যে কথাই বলতে হলো। বড় রান্নাঘরটার মধ্যে কোমর সমান পাঁচিল তুলে আমিষ আর নিরামিষ হেসিল আলাদা করা হয়েছে। সুজয় কড়াইতে খুন্তি দিয়ে মাছ ওল্টাতে থাকলো, আর আমি নিরামিষ হেসিলে গরম করা দুধ আবার গরম করতে বসালাম। ভয় পাচ্ছি এটা স্বীকার করব না সুজয়ের কাছে। পরদিন সন্ধ্যাবেলা গৃহদেবতা নারায়ণের মন্দিরে সন্ধে দেখাতে গেছি। পিসিমা নিজের ঘরেই আছেন। সুজয় ফেরেনি তখনও। গ্রামে সন্ধে নামে বড় তাড়াতাড়ি। বড় বড় গাছেদের ভিড়ে দিনের আলো হারিয়ে যায় খুব দ্রুত। চারপাশ অন্ধকার। টিমটিমে বাল্ব জ্বলছে ঠাকুর ঘরে, তাতে অন্ধকার কাটছে না মোটে। চারপাশ বড্ড নিস্তব্ধ। একটা পাখি পর্যন্ত ডাকছে না। প্রদীপ জেলে দিয়ে গড় হয়ে প্রণাম করলাম নারায়ণকে। তারপর পেতলের ধুনুচিটা হাতে নিয়ে বেরিয়ে এলাম। সারা বাড়িতে ধুনো দেখাবো। ঠাকুর ঘরের বারান্দা থেকে নেমে এগিয়েছি সবে। শুনতে পেলাম করুণ গলায় বিলাপ করছে কেউ। গায়ের লোম খাড়া হয়ে উঠল। শব্দটা পেছন থেকে আসছে। ভয়ে ভয়ে পিছন ফিরলাম। আধো অন্ধকারে দেখলাম একটা মেয়ে ঠাকুর ঘরের বারান্দায় পা ঝুলিয়ে বসে আছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আতকে উঠে পেছনে সরে গেলাম। এ তো সেই মেয়েটা। তাকিয়ে আছে আমার দিকে। সেই রকম ভাবলেশীন মৃত দুটো চোখ, বিস্ফারিত নিষ্প্রাণ চোখ দুটো, তার থেকে জল গড়িয়ে পড়ছে। ঠোঁটটা নড়ে উঠল। চুলগুলো কেটে দিল গো, জোর করে কেটে দিল। আর সহ্য করতে পারলাম না। ধনুচিটা ছিটকে পড়ল কোথায় কে জানি। ধপ করে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখি বিছানায় শুয়ে আছি। পিসিমা উদ্বিগ্ন মুখে বসে আছে। সুজয়ও বসে আছে পাশে। আমাকে চোখ মেলতে দেখে পিসিমা বলেন, কি হয়েছিল তোমার? ভাগ্যিস সুজয়ও তখনই ফিরে এসেছিল। ক্লান্ত গলায় পুরো ঘটনা খুলে বললাম। কদিন ধরে যা যা ঘটেছে,
কিছুই বাদ দিলাম না। পিসিমা গম্ভীর হয়ে গেলেন। কেন আয়নাটা আনতে বারণ করেছিলাম বুঝেছ এবার? না, বুঝিনি। কে এই মেয়েটা? উঠে বসেছি আমি। আতঙ্কে রেশ কাটিনি এখনো। আমাদের পিসি, মানে সুজয়ের পিসি ঠাম্মা। মানে? শুনলেই বুঝবে। আমাদের বাবারা 6 ভাই আর 3 বোন ছিলেন, জানোই তো। 2 নম্বর বোন আমাদের মেজ পিসিকে চোখেই দেখিনি আমরা। আমাদের জন্মের আগেই তিনি মারা গেছিলেন। 14 বছর বয়সে তার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বছর না ঘুরতেই বিধবা হয়ে বাড়িতেই ফিরে আসেন তিনি। তখনকার দিনে নিয়ম কানুন খুব কড়া ছিল কি, দাদুও ছিলেন খুব গোঁড়া। স্বাভাবিকভাবে কড়া নিয়ম জারি করলেন তিনি। হিন্দু ঘরের বিধবা বলে কথা। জোর করে মেজ পিসির এত সুন্দর লম্বা চুল ছোট ছোট করে ছেটে দেওয়া হলো। মেজ পিসি কিছুতেই চুল কাটতে চাননি। তার ছিল সাজগোজের নেশা। ওই আয়নাটার সামনে কাটিয়ে দিতেন ঘন্টার পর ঘন্টা। চুল কাটায় বড় শোক পেলেন। এর ওপর দিনে নিরামিষ তরকারি ভাত, রাতে 1 সিদ্ধ ভাত খেতে হতো। এছাড়াও একাদশী, অম্বুবাচী আরো কত রকম নিয়ম তো ছিল। ছোট মেয়ে পারবে কেন বলো? সে কেবলই কান্নাকাটি করত, হাত পেটা খেয়ে থাকতো। মাছ খুব ভালোবাসতো যে, বলতো তরকারিগুলো গলা দিয়ে নামে না। চুরি করে মাছ খেতে গিয়ে ধরা পড়লো একদিন। মেয়েকে শাস্তি দেওয়ার জন্য দাদু ওকে ওর নিজের ঘরেই বন্ধ করে রাখলেন। ভাইরা অনেক চেষ্টা করেছিল বাবাকে বোঝাতে। ছোট বোনটাকে বড্ড ভালোবাসতো যে, কিন্তু দাদু কারো কথাই শুনলেন না। 2 দিন বন্ধ থাকার পর ওই ঘরে মেজ পিসির গলায় ফাঁস লাগিয়ে, সেই থেকেই ওই ঘর বন্ধ করে রাখা হয়েছে। অপঘাতে মৃত্যু কখনো শুভ নয়। অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে আসতেই পারে, সেই বিশ্বাসেই অমনটা করা হয়েছিল। শুনতে শুনতে ভয় কেটে যাচ্ছিল আমার। ছোট্ট সেই মেয়েটির জন্য বড় কষ্ট হচ্ছিল। বেচারি কতটা অতৃপ্তি নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখনো কানে বাজছে কান্নাটা, করুণ সুরে মাছ খেতে যাওয়াটা। একটু চুপ করে থেকে বললাম, তুমি আগে কেন বললে না পিসিমা? ইচ্ছে করেনি অপ্রিয় কথাটা বলতে, তবে মেজ পিসিকে কিন্তু কেউ দেখেনি, ঘরটা কেউ খোলার চেষ্টাও করেনি। আয়নাটা ওই ঘরেই ফিরিয়ে দিয়ে এসেছি। পিসি ঠাম্মার প্রিয় জিনিস তার ঘরেই থাক। ঘরটা বন্ধ করে দেওয়ার আগে শেষবারের মতো জলে ভরা চোখে তাকালাম ভেতরের দিকে। ফিস ফিস করে বললাম, ভালো থেকো পিসি ঠাম্মা, ভালো থেকো। শেষ হলো আজকের গল্প আয়না। কলমে মাধবী ভট্টাচার্য।